কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২৭-এ আজ আপনারা শুনবেন কুঁজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা পঞ্চম ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। রূপসী নিজেকে একটু সামলে নেওয়ার পর আমি তার দিকে ১০টি সোনার মোহর বাড়িয়ে দিলাম। সে ঘাড় ঘুরিয়ে নিয়ে বলল, মেহবুব আমার, মোহর নিয়ে আমি কি করব? তুমি যেমন আমার যৌবন সুধা পান করে তৃপ্তি লাভ করেছ, তেমনি তোমার ওই সুঠাম দেহ আমাকে কম তৃপ্তি দেয়নি। এ সুখ যে পরস্পরের দেয়া নেয়ার মাধ্যমে একমাত্র পাওয়া সম্ভব, তুচ্ছ মোহরের প্রশ্ন তো এর মধ্যে আসতেই পারে না। তুমি যে আমার কলিজার সমান, বুঝতে পারোনি? এবার দরজার দিকে এগিয়ে গেল আমার মেহবুবা। আমিও দুপা এগুলাম। সে আমার মাথার দুপাশে হাত রেখে আমার মুখটিকে নিজের মুখের কাছে নিয়ে গেল, চুম্বন করল, আলতো করে দুগালে হাত বুলিয়ে সোহাগ করল প্রাণ ভরে। তারপর আমার দু কাঁধে তার হাত দুটোকে রেখে সুরেলা কণ্ঠে উচ্চারণ করল, আমার মেহবুব, আমার দিল কা কলিজা, ৩ দিন পর আবার আমাদের দেখা হবে। বটুয়া থেকে কয়েকটি দিনার বের করে আমার হাতে গুজে দিতে গিয়ে বলল, মেহবুব আমার, একটি কথা বলছি, আমায় ভুল বুঝে আমাকে কষ্ট দিও না যেন। আগামী দিনের যাবতীয় খরচ আমি করব। এবার সে বটুয়া থেকে কয়েকটি দিনার বের করে আমার হাতে জোর করে গুজে দিয়ে বলল, এগুলো তোমার কাছে রেখে দাও মেহবুব, যা কিছু দরকার মনে করবে কিনে রেখো। আমি তার কথায় প্রতিবাদ করে অসন্তোষ উৎপাদন করতে উৎসাহী হলাম না। ডিনার কটি হাত পেতে নিতে গিয়ে বললাম, তাই হবে মেহবুবা। সে ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসির রেখা ফুটিয়ে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। সে বিদায় নেওয়ার পর এক একটি দিন যেন আমার কাছে এক একটি বছরে পরিণত হলো। আমার বুকের ভিতরটি যেন ফাঁকা হয়ে গেছে। যাবার সময় যেন গোপনে আমার কলিজাটি চুরি করে নিয়ে গেছে। ৪টি দিন যে আমি কিভাবে অন্তহীন হাহাকার ও হা হুতাশের মধ্যে কাটিয়েছিলাম, তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। চতুর্থ সন্ধ্যার কিছু আগে নিজেকে অপরূপ সাজে সজ্জিত করে আমার প্রাণ প্রিয়সী আমার বারান্দায় হাজির হল। বারান্দায় পা দিয়েই সে বিদ্যুৎ গতিতে গায়ের ওড়নাটিকে ছুঁড়ে ফেলে দিল। তার কামাতুর মনের তাড়নায় সে জ্বলে পুড়ে খাঁ হচ্ছে। তার মনমোহিনী রূপের আগুনে আমার গায়েও তারই মতো জ্বালা ধরিয়ে দিল। আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। তাকে এক ঝটকায় কোলে তুলে নিলাম। ক্ষুধাতুর নেকড়ের মতো এক লাফে তাকে নিয়ে ঘরে ঢুকলাম, শুইয়ে দিলাম পালঙ্কের উপর। সে আমার কণ্ঠলগ্ন অবস্থাতেই আমার ঠোঁট দুটোকে কাম জ্বালাই কামড়ে ধরল। তারপর সারা রাত্রি আমরা যে কিভাবে কাটিয়েছি তার একমাত্র সাক্ষী ওই উৎপীড়িত পালঙ্কটি। তার যদি ভাষা প্রকাশের উপায় থাকত, তবে যথার্থ বর্ণনা দিতে পারত। আর আমি অসম্ভব। উন্মত্তপ্রায় অবস্থায় আমরা যে কিভাবে সারাটি রাত্রি নির্মম অবস্থায় কাটিয়েছিলাম, তার বর্ণনা দেয়া আমার পক্ষে বাস্তবিকই সাধ্যাতীত। পূব আকাশে রক্তিম ছোপ দেখা দিলে সে আমার কাছ থেকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে বাধ্য হলো। আমার জীবনের দ্বিতীয় সহবাস রাত্রিটি কাটিয়ে সে বিদায় নিল। যাবার সময় সে বিদায় চুম্বন সেরে বলে গেল, মেহবুব আমার, ৪ দিনের দিন সন্ধ্যায় আবার আমি তোমার সঙ্গসুখ লাভের প্রত্যাশা নিয়ে এসে হাজির হব। সত্যি, এবারও চতুর্থ দিন সন্ধ্যার আগে সে আমার গরিবখানায় হাজির হলো। মন মৌজি সাজে সে নিজেকে সাজিয়ে নিয়েছে দেখলাম। সামান্য কিছু খানাপিনা সেরেই আমি তাকে জাপটে ধরে পালঙ্কের উপরে শুইয়ে দিলাম। তার চোখের তারার ভাষায় সে আমাকে বুঝিয়ে দিল, তোমার যৌবনের সর্বশক্তি দিয়ে আমাকে চিরে কুড়ে খাও, সম্ভোগের মধ্য দিয়ে আমাকে একেবারে শেষ করে দাও মেহবুব। তাকে বুকে জড়িয়ে ধরে পড়ে রইলাম। উভয়ের নগ্ন দেহ মিলেমিশে একাকার হয়ে গেল। তার মন আকুল হলো কাছে আসার, আরও কাছে আসার জন্য। কিন্তু আমি যে তাকে সজোরে বুকে চেপে ধরে একেবারে আমার সঙ্গে লেপ্টে নিয়েছি, আর কি করে সম্ভব? সকাল হলো। বিদায় মুহূর্তে সে আমার কাঁধে তার হাত দুটো রেখে প্রশ্ন করল, মেহবুব আমার, সত্যি করে বলো দেখি,
3 দিন আমাকে সম্ভোগ করে তোমার কেমন লাগলো? আরে হঠাৎ তোমার মুখে এ প্রশ্ন কেন মেহবুবা? তোমাকে কাছে পাওয়ার পর আমার মনে হচ্ছে পৃথিবীতে এরকম আর কিচ্ছু নেই। আমার যৌবনের সার্থকতা খুঁজে পেয়েছি তোমার যৌবনের জোয়ার লাগা দেহভোগের মাধ্যমে। তোমাকে ছাড়া বাঁচার কথা আমি কল্পনাও করতে পারিনি। তোমার চেয়ে রূপসী পৃথিবীতে অন্য কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। সে ঠোঁট টিপে হেসে বলল, আমার চেয়ে সুন্দরী দেখনি? সামনের দিন দেখতে পাবে। তাকে দেখলে তোমার চোখ দুটো ঝলসে যাবে। কথা বলতে বলতে আমার হাতে 20টি মোহর দিয়ে বলল, আজ থেকে চতুর্থ দিন আবার আমাদের দেখা পাবে। আর একটি কথা, নতুন যে মানুষকে নিয়ে আসব তার আপ্যায়নের ত্রুটি হয় না যেন। সে এবারও কথা রেখেছে। চতুর্থ দিন সন্ধ্যার আগে সে আমার দরজায় হাজির হল, সঙ্গে একটি লেরকি, বয়স তার চেয়ে কম। সে ঠিকই বলেছিল, সত্যি এক অপরূপাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছে। বেহেস্তের পরীদের তৈরির পর অবশিষ্ট সৌন্দর্যটুকু নিয়ে এসে যেন এ গায়ে লেপে দেওয়া হয়েছে। আমি শরাবের গ্লাসটি খালি করে ঠোঁট থেকে নামালাম। আমার মেহবুবা আমার দিকে দৃষ্টি আবদ্ধ করে বলে উঠল, কি মিয়া, তোমার জন্য এমন রূপসীকে নিয়ে এলাম, একটু সোহাগ টোহাগ করো একে। এমন রূপ যৌবনের একত্র সমাবেশ ঘটেছে এ দেহে, মনে দোলা লাগছে না? একটু একটু চেখে দেখো, মালুম হবে। আমি যে এমন বোকার হদ্দ তা আগে জানতাম না। তার কথা শেষ হতে না হতেই বলে উঠলাম, তা তুমি যদি নেহাতি বলো তবে একটিবার রসাচ্ছাদন করে দেখতে পারি। চমৎকার, পুরুষ মানুষের মতো কথাই বটে। আজ রাত্রে একে সম্ভোগ করে অধিকতর সুখ লাভ করো, এতে আমার আনন্দই হবে। আমার মেহবুবা মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ল, আর আমি নবাগতা রূপসীকে নিয়ে পালঙ্কের উপরে শুলাম। আমি বিছানায় শুয়েই উদ্ভিন্ন যৌবনা নতুন মেয়েটিকে সম্ভোগের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। হব নাই বা কেন? তাকে প্রথম দর্শনে আমার রক্তে যে মাতম লেগে গেছে, বুকের ভেতরে কলিজাটি শুরু করে দিয়েছে রীতিমতো নাচন কোদন। আর তারই অত্যুগ্র কামনা আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, চৈতন্যকে নির্মূল করে দিয়েছে। সে মেঝেতে শুয়ে ঘুমের ভান করে ঘাপটি মেরে পড়ে রইল, আর আমি পালঙ্কের উপরে নবাগতা রূপসীকে নিয়ে হিংস্র নেকড়ের মতো সম্ভোগে মেতে উঠলাম। তার 16 বছরের দেহটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য উন্মাদের মতো আচরণ করতে লাগলাম। কতক্ষণ ধরে এবং কিভাবে আমি কাম তৃষ্ণা নিবৃত করেছিলাম সবকিছু আমার পরে আর মনে পড়েনি। কতক্ষণ পরে ক্লান্ত দেহে ঘুমের কোলে ঢলে পড়েছিলাম তাও বলতে পারবো না। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি আমার বাঁ হাতটি রক্তে জকজক করছে। দেখা মাত্রই আমার মনে হয়েছে বুঝি বা ঘুমের ঘোরে খোয়াব দেখছি। যখন আমার ভেজা বালিশটি ঘাড়ের কাছে চপচপ করতে লাগলো তখন আমার দ্বিধা কেটে গেল। আমি যেন অতর্কিতে সম্বিত ফিরে পেলাম। এ তো খোয়াব নয়, সম্পূর্ণ সত্য। সম্ভোগক্লান্ত মেয়েটিকে জানাবার জন্য তার মাথা ধরে ব্যস্ত হাতে সজোরে নাড়া দিতে আমার শরীরের সব কোটি স্নায়ু একসঙ্গে ঝনঝনিয়ে উঠল। তার ছিন্ন মুণ্ডটি বালিশ থেকে গড়িয়ে বিছানায় পড়ে গেল। এমন এক পৈশাচিক দৃশ্যের মুখোমুখি হতে হবে খোয়াবের মধ্যেও কোনোদিন ভাবতেও পারেনি। মাথা ঝিমঝিম করছে, শরীর হিম হয়ে আসছে, মুখ দিয়ে বেরিয়ে এলো, হায় আল্লাহ, এখন আমি করি কি? আমি উন্মাদের মতো পালঙ্কের উপর থেকে নিচের দিকে উকি দিলাম। বড় লেরকিটির বিছানা শূন্য। ঘরের দরজা খোলা, ভেজানো। উদ্ভ্রান্তের মতো এক লাফে পালঙ্ক থেকে নামলাম, দরজা খুলে বাইরে বেরোলাম। না, সে উধাও, কোথাও সে নেই। বাইরে যাওয়ার দরজার ছিটকিনি খোলা, দরজা ভেজানো। যে উপবাচক হয়ে পরপর 3 দিন সম্ভোগ সুখে আমার দেহ মনকে তৃপ্তি দিয়েছিল সেই আজ আমার কলিজাটিকে টুকরো টুকরো করে দিয়ে গেছে। কিন্তু আমি এখন করি কি?
পালঙ্কের উপরে পড়ে থাকা যুবতীর লাশটিকে কি করে সামাল দেব? শরীর অবশ হয়ে পড়তে লাগলো। লোক জানাজানি হয়ে গেলে প্রথমে আমাকে হাতকড়া পরিয়ে সাদর অভ্যর্থনা সহ কারো নিয়ে ভরবে। কি উটকো বিপদ ঘাড়ে চাপলো রে বাবা! সবই নসিবের ফের, নইলে এমনটি হবে কেন? মৃতার সাকিন তো দূরের কথা, এমনকি নাম পর্যন্ত আমার জানা নেই। কোতোয়ালের কাছে কি যে জবাবদিহি করব তা ভেবে আমি পণে মরা হয়ে গেলাম। আমার মাথায় চট করে একটি ফন্দি খেলে গেল। এক দৌড়ে একটি খন্তা এনে উন্মাদের মতো ঘরের মেঝেতে গর্ত খুঁড়তে লাগলাম। তারপর আপটটির লাশ, তার কাপড় চোপড়, বালিশের ওয়ার ও বিছানার চাদর প্রভৃতি যা কিছু রক্তের ছোপ লেগেছিল সবই গর্তে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। তারপর নিজে সাফ সুতরা হয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, কাজ মিটিয়েই ফিরে আসব। 1 বছরের ভাড়া আগাম মিটিয়ে দিলাম। আমার এ কাজের সপক্ষে যুক্তি ছিল, আমি ঘর ছেড়ে দিলে অন্য কেউ ঘরটি ভাড়া করবে, তখনই আমার কুকর্মের কথা ফাঁস হয়ে যাবে। এতে পুরো 1 বছরের জন্য তো অন্তত নিশ্চিত হওয়া গেল। কায়রো পৌঁছে আমার চাচাদের সঙ্গে মোলাকাত হয়ে গেল। আমাকে দেখেই তারা উল্লসিত হয়ে বুকে জড়িয়ে ধরলেন, আমার সার্বিক দায়িত্ব নিলেন। কায়রোতে কিছুদিন থাকার পরে চাচাজিরা কাজকাম মিটিয়ে স্বদেশে ফেরার উদ্যোগ করল। আমি আরো কিছুদিন থেকে কায়রো ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করলাম। তারা আমার পকেটে দিনারের গোছা পুরে দিয়ে স্বদেশের অভিমুখে যাত্রা করল। আমি পরপর 3 বছর দামাস্কাসের বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া মিটিয়ে দিলাম। 3টি বছর পেরিয়ে যাবার পর ভাবলাম, ইতিমধ্যে নির্ঘাত ব্যাপারটি চাপা পড়ে গেছে, সবাই ভুলে গেছে। এবার দামাস্কাসে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। প্রথমে শোবার ঘরে গেলাম। ঘরময় ধুলো ছড়ানো রয়েছে দেখলাম, কিন্তু ঘরে যা কিছু ছিল সবই জায়গা মতো ঠিকঠাকই রয়েছে। বিছানাটি সামান্য উল্টাতেই আমার সর্বাঙ্গে অবাঞ্ছিত শিহরণ অনুভব করলাম। একটি জড়োয়া হাসুলি। সে রূপসীর গলায় দেখেছিলাম বটে, শোয়ার পূর্ব মুহূর্তে হয়তো গলা থেকে খুলে রেখেছিল। কায়রোতে 3 বছর কাটাতে গিয়ে চাচাদের দিয়ে যাওয়া দিনার প্রায় ফুরিয়ে এসেছিল। এ অবস্থায় এতখানি সোনা হাতে পেয়ে মন তো চাঙ্গা হয়ে উঠবেই। ভুলেও কি তখন ভাবতে পেরেছিলাম সবই ডাইনির কারসাজি? হারটি জুব্বার জেবে ঢুকিয়ে দিলাম। ঘরে তালাবদ্ধ করে বাজারে গেলাম। আজই বেচে না দিলে নতুনতর কোনো বিপদ এসে ঘাড়ে চাপতে পারে। আমি এক জহুরিকে হারটি দিলাম। সে উল্টে পাল্টে দেখল, তারপর আমাকে বসিয়ে রেখে মহাজনের ঘরে গেল। একটু বাদে ঘুরে এসে বলল, যদি আসল হতো 1000 দিনার দাম পেতেন, কিন্তু বর্তমানে 1000 দিরহাম বড়জোর এর দাম পেতে পারেন। আমি তাতেই রাজি হয়ে গেলাম। বললাম, আমার একটু তাড়া আছে তো, মেহেরবানি করে তাড়াতাড়ি দামটা মিটিয়ে দিন। আমি ব্যস্ততা প্রকাশ করায় জহুরির সন্দেহ হলো। সে ভাবল, হার গাছা চোরাই মাল না হয়ে যায় না, হয় কারো গলা বা সিন্দুক থেকে ঝেপেছে, নয়তো কারো হারিয়ে যাওয়া মাল কুড়িয়ে পেয়েছে। জহুরি আমাকে মুখে কিছুই বলল না। আমাকে আগের মতোই বসিয়ে রেখে আবার মহাজনের ঘরে যাওয়ার নাম করে বেরিয়ে গেল। একটু বাদেই ইয়া দশায় চেহারার এক সিপাহী এসে কোনো কথা না বলে আমার হাতে কড়া পরিয়ে দিল। টেনে হিঁচড়ে কোতোয়ালের কাছে নিয়ে গেল। কোতোয়ালের প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি কাঁপা কাঁপা গলায় কোনো রকমে উচ্চারণ করলাম, হুজুর, এই হারগাছা আমি এক মেয়েকে মহব্বতের স্মারক হিসাবে উপহার দিয়েছিলাম। নসিবে বেশি দিন সে টিকল না, দুনিয়া ছেড়ে বেহেস্তে চলে গেল। তারপর আমার হারগাছা আমার হাতেই ফিরে আসে। কোন দোকান থেকে কত দাম দিয়ে কিনেছিলে বলো তো? হুজুর, সে কথা আজ আর ঠিকঠাক স্মরণে নেই, তবে 1002 দিরহাম হয়তো নিয়েছিল, আর কায়রোর এক জহুরির কাছ থেকে কিনেছিলাম। আমার মুখের কথা শেষ হতে না হতেই কোতোয়ালের হাতের চাবুকটি আমার পিঠে বার কত কাছড়ে পড়ল। আমি কোমর ভাঙা সাপের মতো
দেহটিকে যন্ত্রণায় বারবার মোচড় মারতে লাগলাম। চাবুকের ঘা মারতে মারতে কোতোয়াল বলল, গাঁজা খুরি গপ্প শোনাচ্ছ তাই না? তোমার কেনা হার গাছার দাম কত তা তোমারই জানা নেই। এবার জানতে পারবে বাছা এর দাম কত। এখনো সময় আছে, ও থেকে এটি ঝেপেছ বলো। আবার চাবুকের ঘা পড়ল। আমি যন্ত্রণা কাতর দেহটিকে বারবার কোকড়াতে কোকড়াতে কাঁদো কাঁদো স্বরে বললাম, বিশ্বাস করুন, আমি এটি চুরি করিনি। আবার চাবুক সক্রিয় হলো। পরপর কয়েকটি ঘা বসিয়ে দিয়ে কোতোয়াল হাঁপাতে হাঁপাতে বললেন, এত দামি হার তোর কাছে এলো কি করে হারামজাদা? এ তো রাজা বাদশাহ আর উজিরের ঘরে ছাড়া থাকার কথা নয়। চাবুকের ঘা খেয়ে খেয়ে আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে এলো, এক মহাজনের গদি থেকে হার গাছা আমি চুরি করেছি। মিথ্যা বলা ছাড়া সে মুহূর্তে আমার উপায় কিছু ছিল না। চুরির ব্যাপারটি স্বীকার করে নেওয়ার কারণ হচ্ছে, চুরির দায়ে বড় জোর আমার একটি অঙ্গ খোয়াতে হবে। কিন্তু হত্যার ব্যাপারটি ফাঁস হয়ে গেলে নির্ঘাত গরদান যাবে। তখন প্রাণদণ্ডই হবে আমার একমাত্র শাস্তি। কোতোয়ালের নির্দেশে সিপাহীরা আমার ডান হাতটি কেটে ফেলল। এমন একটি মজার খবর বাতাসে ভর করে সারা শহরে ছড়িয়ে পড়ল। বাড়িওয়ালা সাপ জানিয়ে দিলেন, তোমাকে নিয়ে নগর তোলপাড় হচ্ছে। আমার বাড়ি থেকে মানে মানে কেটে পড়ো, আজই অন্য কোথাও চলে যাও। আমার কাতর মিনিটেতে বাড়িওয়ালা একটু নরম হলেন। বাড়ি খোঁজার জন্য দিন কয়েক সময় দিলেন। কী করি, কোথায় যাই, কার কাছে গিয়ে আশ্রয় পাই? কাটা হাত নিয়ে দেশে ফিরে যাওয়াও সম্ভব নয়। তামাম দুনিয়ার লোক জানে চুরি করলে ডান হাত কাটা যায়। আখি দুটো দিয়ে পানির ধারা নেমে এলো। পানিয়ে কোনো একটি কিস্সা দাঁড় করালে কি মুলুকের কেউ বিশ্বাস করবে আমার কথা? অবশ্যই না। কি যে করি ভেবে পেলাম না। আমার হাত কাটার ব্যাপারটি রাষ্ট্র হয়ে গেছে। বাসা খুঁজতে বেরোনোর সমস্যাও হয়েছে। আমাকে কেই বা আশ্রয় দেবে? আল্লাহর উপরেই সব দায়িত্ব ছেড়ে দিয়ে ঘরের কোণেই পড়ে রইলাম। আমি তন্ময় হয়ে আমার নসিবের কথা ভেবে চলেছি। এমন সময় অকস্মাৎ কাঁটা মারা বুটের গম্ভীর আওয়াজে সচকিত হয়ে তাকালাম। দেখলাম আমার সামনে সেনা বিভাগের প্রধান দাঁড়িয়ে রয়েছেন। সুবেদারের নির্দেশে আমাকে বন্দি করলেন। হাত করা পরিয়ে সুবেদারের দরবারে আমাকে হাজির করা হলো। একদল লোক সেখানে ভিড় করে অপেক্ষা করছে। কার জন্য? হয়তোবা আমারই জন্য। তাদের ভিড়ে আমার বাড়িওয়ালা এবং সে জহুরি দুজনও রয়েছেন। সুবেদার সাহেব গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কোতোয়াল তোমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করিয়েছে। তুমি নাকি এই জহুরির দোকান থেকে হারগাছা চুরি করেছ। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ২৭, কুঁজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা, পঞ্চম ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।